আসসালামু আলাইকুম। এইটিন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রযুক্তি শিক্ষা ও আধুনিক কৃষি উন্নয়নে বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে আগ্রহী বিল গেটস, শেখ হাসিনার সাথে সাক্ষাৎ। জেল হত্যা দিবস কাল, খুনিদের নির্দেশদাতাদের খুঁজে বের করতে কমিশন গঠনের উদ্যোগ। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া। এবং টি-20 বিশ্বকাপের সুপার 12-এ প্রথম জয়ের সন্ধানে বিকেলে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতে বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। প্রযুক্তি শিক্ষা ও আধুনিক কৃষি উন্নয়নে বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগের আগ্রহের কথা জানিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সোমবার জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP26-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলাপকালে একথা জানান তিনি। বিল গেটসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। গ্লাসগোতে প্রচণ্ড শীত পড়তে শুরু করেছে এবার, সাথে কনকনে ঠান্ডা বাতাস। সূর্যোদয় 7টার পর, দিন মাত্র 8 ঘন্টার। এর মধ্যেই তুমুল তোড়জোড়ে চলছে জলবায়ু সম্মেলন। কোভিড টেস্ট, কঠোর নিরাপত্তা তল্লাশি পেরিয়ে সম্মেলন কেন্দ্রে ঢুকতে ভোররাত থেকেই লাইনে দাঁড়াতে হচ্ছে অংশগ্রহণকারীদের। সম্মেলন কেন্দ্রের ভেতরে প্রতিদিন জড়ো হচ্ছেন প্রায় 30,000 প্রতিনিধি। বিশাল এই আয়োজনের উদ্বোধনী দিনে উচ্চ পর্যায়ের 11টি ইভেন্টে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সম্মেলন কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সারাদিনে প্রায় 6-7 মাইল হাঁটতে হয়েছে তাকে। সোমবার বিকেলে তার বৈঠক হয় বিল গেটসের সাথে। সাদামাটা আয়োজন, ভেতরে গণমাধ্যম কর্মী বা ভিডিও ফুটেজ নেবার সুযোগ ছিল না। বিল গেটস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীদের সাথে কথা বলেছেন প্রায় 8 ঘন্টা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগ দেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। বিল গেটস আগে থেকেই বাংলাদেশের ভালো বন্ধু। তার দাতব্য প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে দীর্ঘদিন ধরেই কাজ করছে। এবার তা আরও বড় পরিসরে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা সেখানে তুলে ধরেছি যে আমরা রিজিওনাল গ্লোবাল অ্যাডাপ্টেশন সেন্টার তৈরি হয়েছে, এটা হোম বেস, লোকাল বেস অ্যাডাপ্টেশন মেকানিজম তৈরি করছে। আমরা বলছি তোমাদের এখানে পার্টনারশিপ হলে আমাদের জন্য সুবিধা হবে। তারা সেইটাতে মোটামুটি লুক ইনটু ইট। তারাও কয়েকটি প্রস্তাব দিয়েছে, অনেকগুলো প্রস্তাব দিয়েছে, আমরা সেগুলো লুক ইনটু ইট। প্রযুক্তি কারবার ছাড়াও বাংলাদেশের সাথে পার্টনারশিপে আরও কিছু পরিবেশ বান্ধব প্রকল্পও নিতে চান বিল গেটস। ডিজিটাইজেশন এবং আমাদের এগ্রিকালচার ডেভেলপমেন্টের যে সমস্ত নতুন নতুন ইনিশিয়েটিভ হয়েছে, এগুলি দিয়ে আসলে ওরা বেশি আরো অভিভূত হচ্ছে এবং তারা বলছে যে আরো বেশি তাদের যে পার্টনারশিপ আছে বাংলাদেশ, সেটাকে আরো বেশি বেগবান করতে। এটাই ছিল মূল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও এবারে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে আসা বেশ কয়েকজন মন্ত্রী সচিব বিভিন্ন ফোরামে বাংলাদেশকে এশিয়ার উদীয়মান এবং বিশ্বের অপার সম্ভাবনার দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। বিশ্ব প্রসিদ্ধ ধনী বিল গেটসের মতো এরকমের বিশ্ব নেতা কিংবা ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের সরাসরি সংযোগের ফলে COP26 থেকে বাংলাদেশের প্রত্যাশার জায়গাটি আরও বড় হচ্ছে। বলা হচ্ছে এবারে যেভাবে যে মেজাজে এই সম্মেলন হচ্ছে, সেই জায়গাটি আগের চেয়ে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। নতুন করে এই সম্মেলনে যে সকল ইস্যু কিংবা বিষয় চিহ্নিত হচ্ছে, তা যদি প্যারিস এগ্রিমেন্টের মতো বা প্যারিস চুক্তির মতো করে আবার নতুন করে গ্রহণ করা যায়, তাহলেই হবে বড় প্রত্যাশার পূরণ। এবং সেজন্যই বাংলাদেশের তরফ থেকে আসা 100-রও বেশি বিভিন্ন ধরনের প্রতিনিধি তারা বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে সে জায়গাগুলো নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, COP26 ইভেন্ট, গ্লাসগো, স্কটল্যান্ড।
ক্ষমতায় থাকা অবস্থায় দেশ থেকে লুট করে নিয়ে যাওয়া টাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আইসে জীবনযাপন করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক নাগরিক সম্বর্ধনায় তিনি এ মন্তব্য করেন। যত বাধাই আসুক সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। সরকারের দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যদি চুরি করে এই অর্থ না বানাতো তাহলে নিশ্চয়ই লন্ডনে এত ল্যাভিশলি লাইফ লিড করতে পারতো না, এত শান শকতে থাকতে পারতো না, বা এত টাকা খরচও করতে পারতো না। চুরি করে টাকা পাচার করেছে, এটা আমার কথা না, এফবিআই তদন্তে, অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার তদন্তে কিন্তু সেটা বের হয়েছে। তারা আন্দোলন করে আমার বিরুদ্ধে, কেন? সেটা আমার প্রশ্ন, যে আমার অপরাধটা কি? বাংলাদেশের উন্নতি করেছে, এটাই তো তাদের কাছে অপরাধ। তাহলে এর অর্থটা কি দাঁড়ায়? এরা স্বাধীনতা চায় না, বাংলাদেশের উন্নতি চায় না, বাংলাদেশের মানুষের ভাগ্য ফিরুক সেটা চায় না। আগামীকাল জেল হত্যা দিবস। এই মামলার বিচার কাজ শেষ হলেও এখনও রায় পুরোপুরি কার্যকর করা যায়নি। এতে ক্ষুব্ধ নিহত জাতীয় 4 নেতার পরিবারের সদস্যরা। তবে খুনিদের নির্দেশদাতাদের খুঁজে বের করতে কমিশন গঠনের কাজ শুরুর কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আপিল মাহমুদের রিপোর্ট। 1975 সালের 3রা নভেম্বর মধ্যরাত ঢাকা কেন্দ্রীয় কারাগার। পিকআপ থেকে নামেন কয়েকজন সশস্ত্র সেনা সদস্য। তারা কারা মহাপরিদর্শককে একটি কাগজ দেন। নির্দেশ আসে কারাগারে থাকা আওয়ামী লীগের 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামারুজ্জামানকে একত্রিত করার। 4 জনকে একটি কক্ষে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই গুলি চালায় সৈন্যরা। কারাগারে তাদের সাথেই ছিলাম। প্রায় 1:15টার দিকে জেনারেল সাহেব আসলেন, নজরুল সাহেবকে বললেন, আপনি একটু আসুন, আলোচনা আছে। 4 জনকে পাশাপাশি বসিয়ে হঠাৎ করে ব্লাশ ফায়ার করা হলো। নজরুল সাহেব জীবিত ছিলেন, তিনি গঙ্গার ছিলেন, পানি চাচ্ছিলেন। সেই অবস্থায় কথা শুনে ওরা আবার ফিরে এসে আবার ব্যান্ডেড চার্জ করে গুলি করে আবার নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। এখনো ধরাছোঁয়ার বাইরে খুনিরা। জেল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 জন সহ এখনো পলাতক অনেক আসামি। যারা নেপথ্যের ষড়যন্ত্রকারী তাদেরকে চিহ্নিত করার জন্য একটা কমিশন গঠন করার কথা আমরা শুধু ভাবছি না, আমরা সিদ্ধান্ত নিয়েছি। 2 জনের ব্যাপারে আমরা জানি তাদের অবস্থান কোথায় এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যে আইনি প্রক্রিয়া সেটা চালু আছে। জাতীয় নেতাদের আত্মহত্যা যেন ব্যর্থ না হয় সেভাবে দেশ গড়ার কথা বলেন তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমেন হোসেন রিমি। 3 নভেম্বর আমার কাছে মনে হয় যে তাদের প্রতি শ্রদ্ধা যদি জানাই, তাহলে যে কারণে তাদের আত্মাহুতি বলবো দেশের জন্য, সেই জায়গাটায় তাদের আত্মার হয়তো আমরা তাদেরকে একটু শান্তি দিতে পারবো, অথবা আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বলতে পারবো যে না, আমরা তোমাদের জন্য কিছু করে দিয়ে যাচ্ছি। বিশ্লেষকরা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশকে সমূলে নেতৃত্ব শূন্য করতে হত্যা করা হয় জাতীয় 4 নেতাকে। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া কার্যক্রম। আজ 8টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। ঢাকায় প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হচ্ছে না। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশের 12 থেকে 17 বছর বয়সের শিক্ষার্থীদের টিকার আওতায় আনার লক্ষ্যে রাজধানীতে শুরু হওয়া কার্যক্রমের দ্বিতীয় দিনে ছিল কেন্দ্রগুলোতে ছাত্রছাত্রীদের সরব উপস্থিতি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো তালিকার সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের টিকা নিবন্ধন কার্ড মিলিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রগুলোতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে 5,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা থাকলেও নিবন্ধিত শিক্ষার্থীদের সংখ্যা কম থাকায় তা সম্ভব হচ্ছে না। আমাদের স্কুলের 516 জন, মতিল বালক উচ্চ বিদ্যালয়ের 500 জন এবং মতিল মডেল স্কুল অ্যান্ড কলেজের 1000 জন শিক্ষার্থী। প্রথম বলা হয়েছিল যে প্রতিদিন প্রত্যেক 25টা করে বুথে 5,000 করে নেওয়া হবে। ওনারা লক্ষ্যমাত্রা 8,000 রেখেছেন, যদি কিছু বাচ্চা বেশি আসে তাহলে সেটা দিতে পারবেন।
তবে অনেকেই সুরক্ষা অ্যাপসে ঢুকে নিবন্ধন করতে পারছেন না, আর এসএসসি পরীক্ষার্থীরা আগেভাগে টিকা নিতে পেরে খুশি। আমাদের যেহেতু সামনে এসএসসি এক্সাম, তাই আমাদের সুরক্ষিত থাকার জন্য বাবা মা সাপোর্ট করেছে। এই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসলে আমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে, মানে আমরা একটু নিশ্চিন্তে রিলিফভাবে পরীক্ষা দিতে পারবো। এখন আমাদের স্কুলে যেতে কোনো অসুবিধা হবে না বা ভয় হবে না। অনেক ভালো হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমরা আগে পেয়ে গেছি, সেটা আরও মানে খুব আনন্দের বিষয় লাগতেছে। টিকা যেহেতু নিয়েছি, তো এখন আমি নিশ্চিন্ত হয়ে পরীক্ষা দিতে পারবো, এই জন্য অনেক খুশি লাগছে। দেশের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দিতে প্রায় 3 কোটি ডোজ টিকা লাগবে। বর্তমানে দেশে 80 লাখ ডোজের বেশি ফাইজারের টিকা মজুদ রয়েছে। 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকার আওতায় আনায় প্রতিদিন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা প্রাথমিকভাবে পূরণ না হলেও সন্তুষ্ট অভিভাবকরা। তারা প্রত্যাশা করছেন খুব দ্রুত সময়ে সকল শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তার আইনজীবী আজ স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে 23 জানুয়ারি পর্যন্ত তাকে জামিন দেন। গত বছর 23 সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন 5 জনের বিরুদ্ধে মামলাটি করেন। সেখানে আবুল কালাম আজাদকে আসামি করা হয়নি। পরবর্তীতে তদন্তে নাম আসায় তাকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। সিরাজগঞ্জ 6 আসনের উপনির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয় ভোট নেওয়া, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। তবে ভোটারদের উপস্থিতি তেমন দেখা যায়নি। আওয়ামী লীগ প্রার্থী মেরিনা জাহান কবিতা জানান, নির্বিঘ্নভাবে ভোট গ্রহণ চলছে, ভোটে বিজয়ী হওয়ায় আশাবাদ ব্যক্ত করেন তিনি। মেরিনা জাহান কবিতা ছাড়াও জাতীয় পার্টি ও স্বতন্ত্র হিসেবে আরও 2 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা 4,20,780 জন। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, বিজিবি এবং র্যাবের 16টি মোবাইল টিম ছাড়াও 8 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। দর্শক, সকাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন আমাদের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান। তার কাছ থেকে জানব উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি। আমি রয়েছে ঠুটিয়া উচ্চ বিদ্যালয় একটি কেন্দ্রে। এখানে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি জানাবেন যে সবশেষ কত শতাংশ ভোট কাউন্ট হয়েছে এবং 4টা পর্যন্ত কত নাগাদ, অর্থাৎ পার্সেন্টেজ কতটা বাড়তে পারে। হ্যাঁ, ধন্যবাদ। এখন পর্যন্ত আমার এই কেন্দ্রে টোটাল হচ্ছে ভোটার আপনার 2104 জন, আর এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে আপনার 1102 জন এবং মহিলা ভোটার হচ্ছে 1004 জন। আমরা এখন পর্যন্ত 8টার সময় থেকে ভোট গ্রহণ শুরু করছি। এখন পর্যন্ত 20% কাস্ট হয়েছে এবং 4টা পর্যন্ত আমরা আশাবাদী যে এটা 30 বা 35 বা তার উপরে যেতে পারবে আর কি। 4টার পর আমরা পূর্ণাঙ্গ বলতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন যে সিরাজগঞ্জ 6 সাদতপুর আসনের উপনির্বাচনের যে ভোট গ্রহণ চলছে ইভিএম পদ্ধতিতে। এই ইভিএম পদ্ধতির যে ভোট গ্রহণ, এই ভোট গ্রহণের ক্ষেত্রে অর্থাৎ ভোট প্রদানের ক্ষেত্রে কিন্তু ভোটারদের আগ্রহ রয়েছে। বগুড়ার সোনাতলা পৌর নির্বাচনে কানুপুর প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে জোর করে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সকালে স্থানীয় উপজেলা চেয়ারম্যান মিনহাজুজ্জামান লিটন এই ঘটনায় নেতৃত্ব দেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্ন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় সুজন নামে একজনকে আটক করেছে পুলিশ। পৌরসভার মোট ভোটার 19,523 জন, মেয়র প্রার্থী 3 জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 11 জন, কাউন্সিলর পদে 40 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা মার্কার প্রতীকে তারা জোর করে এজেন্টরা ভোট মেরে নিচ্ছে। যখন ভোটটা কনফার্ম হচ্ছে, ইনশিওর হচ্ছে, তখন যা তারা ভেতরে ভোটটা মেরে নিচ্ছে। এই কারণে আমি এসে বলার পরে তারা ক্ষিপ্ত লোকজন ডেকে নিয়ে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে আমাকে মারধর করার জন্য এই এলাকায় মনে করেন যে আমাকে মারধর করার জন্য আসে এবং গ্রিলটা বন্ধ থাকার কারণে তারা মারতে পারে, কিন্তু আমার কলার ধরে চাপে নিয়ে আসতে পারে। এখানে পুলিশ প্রশাসন আছে, আমি অনুরোধ করব যে এই প্রশাসন এখানে থেকে সুষ্ঠু একটি নিরপেক্ষ ভোট আসুক। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর।
টি-20 বিশ্বকাপে বিকেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার 12-এ প্রথম জয়ের খোঁজে থাকা টাইগার শিবির ঢুকছে ইনজুরি সমস্যায়। মোহাম্মদ সাইফুদ্দিন এবং সাকিব আল হাসান বিদায় নিয়েছেন আগেই। নুরুল হাসান সোহানও এই ম্যাচে খেলতে পারছেন না, এতে অভিষেক হতে পারে শামীম পাটোয়ারির। এছাড়া একাদশে থাকছেন লিটন দাস এবং সৌম্য সরকার। এর আগে দুদল মুখোমুখি হয়েছে 6 বার, প্রতিটিতেই জয় পেয়েছে প্রোটিয়ারা। সেমিফাইনালের পথে এগিয়ে যেতে এই ম্যাচে জয় চায় বাবুমার দল। আবুধাবিতে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজও সূচকে পতন চলছে। দুপুর 1:20 পর্যন্ত ডিএসসি 3টি সূচকে নিম্নমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 863 কোটি 32 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 177টির, কমে 151টি এবং অপরিবর্তিত ছিল 48টি প্রতিষ্ঠানের শেয়ার দর। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সুতার দাম বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে নরসিংদীর টেক্সটাইল মিল মালিকদের। সুতা ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে আবারও এই খাত হুমকির মুখে বলে অভিযোগ করেছেন তারা। শিল্প রক্ষায় সুতোর দাম নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন টেক্সটাইল শিল্প মালিকরা। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর রিপোর্ট, জানাচ্ছে নিয়াজ জামান সজীব। দেশীয় চাহিদার 70 থেকে 80 ভাগ কাপড় উৎপাদন হয়ে থাকে নরসিংদীর টেক্সটাইল মিলগুলোতে, কিন্তু দফায় দফায় সুতার দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বাড়লেও দেশীয় বাজারে সেই তুলনায় কাপড়ের দাম বাড়েনি। শিল্প মালিকদের অভিযোগ, সরকার ও টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের উপযুক্ত তদারকি না থাকায় সিন্ডিকেটের মাধ্যমে সুতার দাম বাড়াচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। লোকাল সুতার বাজার এত বৃদ্ধি হয়েছে যেটা আমাদের এখন টেক্সটাইল মিল বন্ধ না করার ছাড়া কোনো উপায় নাই। সুতার দাম বাড়ার তেমন কোনো কারণ নাই। এর আগে সুতার দাম বাড়ছে, তখন তুলার দাম বাড়ছিল। এখন গোড়া তুই বাড়াইছে না হেরা বাড়াইছে, এটা হেরা সিন্ডিকেটগুলোর মাধ্যমে ট্রেডিং গুলারা বলতে পারে, নানগঞ্জের ট্রেডিং গুলারা বাড়াইতে পারে। 1 মাস আগেও 20 কাউন্ট সুতার প্রতি পাউন্ডের মূল্য ছিল 77 টাকা, যার দাম এখন 90 টাকারও বেশি। একইভাবে 30 কাউন্ট সুতা 85 টাকা থেকে বেড়ে 102 টাকায়, 40 কাউন্ট সুতা 138 টাকা থেকে বেড়ে 150 টাকা এবং 50 কাউন্ট সুতা 150 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 160 বা 165 টাকায়। মার্কেটের চাহিদার উপর খেয়াল রেখে কাপড় বানাচ্ছে, এরা কিন্তু ঠিকই লাভ করে দিতে পারতেছে, কিন্তু যারা নর্মাল কাপড়টা বানাচ্ছে তারা লাভবান হচ্ছে না। এটা হলো তাঁতিদের ব্যাপার। যত স্পিনিং মিলগুলো আছে এদের কাছ থেকে অ্যাভেলেবেল সুতা এখন বললো, এরা সুতা দিতেছে না, মালের সংকট, তুলার সংকট, আর তুলা দেশের বাইরে থেকে তুলা আনতে পারতেছে না। ব্যবসায়ী নেতারা বলছেন, সিন্ডিকেট ভাঙতে এরই মধ্যে বিটিএমএ, বিজিএমএ সহ বাণিজ্য মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। সুতার মোড়কের গায়ে যাতে মূল্যটা নির্ধারণ করে লেখা হয়, তাইলে এই যে মনোপলি বিজনেস, অস্থিতিশীল বাজার, এটাকে কিছুটা হলেও রোধ করা যায়। এক্সেসিভ ডিমান্ড আমরা লক্ষ্য করছি, সেজন্য ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে কিছুটা দাম বৃদ্ধি হয়েছে। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বৃদ্ধি না পেলেও সংকট তৈরি করে ইচ্ছামতো দাম হাঁকানোর প্রবণতা রুখতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.9। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, দেশটির সুমাত্রা দ্বীপে এই ভূমিকম্প আঘাত হানে। এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর সুনামির সতর্কতাও জারি করা হয়নি। 2018 সালে দেশটির পালু দ্বীপে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় 4,500 মানুষ নিহত বা নিখোঁজ হয়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
ঢাকার আশুলিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে শুরু হয়েছে লেবু চাষ। প্রথমবারের মতো লেবুর বাগান করে সফল হয়েছেন এক নারী উদ্যোক্তা। জানা যায়, আশুলিয়ার আড়াগাঁও এলাকায় কয়েক বিঘা জমি লিজ দিয়ে চায়না তিন লেবুর বাগান করেন পাখি বেগম নামের ওই নারী। ফলনও হয়েছে ভালো। তার বাগানের লেবু স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। পাখি বেগমের সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক লেবু চাষে আগ্রহী হয়ে উঠেছেন। পার্টেক্স খেলার খবর। 3 মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। শনিবার স্প্যানিশ লা লিগায় আলভিসেলেসের বিপক্ষে ম্যাচে বুকে ব্যথা নিয়ে প্রথমার্ধের শেষ দিকে মাঠ ছাড়েন অ্যাগুয়েরো। এরপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বিভিন্ন কার্ডিয়াক টেস্টের পর বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 3 মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান জানিয়ে অ্যাগুয়েরো বলেন তিনি এখন সুস্থ আছেন এবং দ্রুতই মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। প্রযুক্তি শিক্ষা ও আধুনিক কৃষি উন্নয়নে বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে আগ্রহী বিল গেটস, শেখ হাসিনার সাথে সাক্ষাৎ। জেল হত্যা দিবস কাল, খুনিদের নির্দেশদাতাদের খুঁজে বের করতে কমিশন গঠনের উদ্যোগ। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া। এবং টি-20 বিশ্বকাপের সুপার 12-এ প্রথম জয়ের সন্ধানে বিকেলে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ।